আগের দিন ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছিল। দেখো, কোনো পরিবাহীর মধ্যে ধরো এটা একটা পরিবাহী পরিবাহী মানে তারের একটা পার্ট দেখানো হচ্ছে। এর মধ্যে প্রচুর ইলেকট্রন থাকবে, যেগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলি। এই মুক্ত ইলেকট্রনগুলো এমনি স্বাভাবিকভাবে যেটা হয়, সবসময় ছুটোছুটি করতে থাকে, প্রচন্ড গতিবেগে ছুটোছুটি করতে থাকে। তার ফলে কি হয়, এই ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন বা এই পদার্থের ভেতরে তো পরমাণুও আছে, পরমাণুর নিউক্লিয়াসও আছে। এখানে শুধু ইলেকট্রনের কথা বলা হচ্ছে, শুধু ইলেকট্রন তো না, নিউক্লিয়াসও কিন্তু আছে। হ্যাঁ, নিউক্লিয়াস থেকে পজিটিভ চার্জ নিউক্লিয়াস এর থেকে ইলেকট্রনগুলো আলগা হয়ে থাকে, নিউক্লিয়াস আছে। তার মানে ইলেকট্রনগুলো আমি বলছি ছোটাছুটি করতে থাকে। তো ছুটোছুটি করতে গিয়ে তো ইলেকট্রনের সঙ্গে পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে আবার ব্যাক করে ফিরে আসবে। এখানে প্রত্যেকটা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খাচ্ছে। ধরো এখানে নিউক্লিয়াস আছে, এখানে প্রচুর নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলো ধাক্কা খায় অ্যাকচুয়ালি। এই ধাক্কা খেয়ে 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 আবার ফিরে আসে। আচ্ছা, এই যে পরমাণুর সঙ্গে সংঘর্ষের, ধরো এই একটা পরমাণুর নিউক্লিয়াস, এই একটা পরমাণুর নিউক্লিয়াস, মাঝখানে একটা ইলেকট্রন ছুটছিল, ছুটে এখানে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে, বা এখানে ধাক্কা খেয়ে অন্যদিকে আরেকটা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা খেলো। এই পরপর দুটো ধাক্কার মধ্যে যে দূরত্ব অতিক্রম করলো, ধরো এই দূরত্বটা, এই এখানে একটা ধাক্কা খেলো একটা ইলেকট্রন, এখানে ধাক্কা খেয়ে আবার এখানে চলে আসছে। তো তাহলে পরপর দুটো ধাক্কার মধ্যে যে দূরত্ব, এটাকে কিন্তু তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় মুক্ত পথ। এটাকে মুক্ত পথ বলে। আর মুক্ত পথ অতিক্রম করতে যে সময়টা লাগে, এইটুকু যেতে যে সময় লাগে, এই সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। আগের দিন টাউ দিয়ে লেখা হয়েছিল। তাহলে ইলেকট্রনগুলো যে সংঘর্ষ ঘটায়, এই দুটো সংঘর্ষের মাঝখানের যে পথটা, দুটো সংঘর্ষের মাঝখানের যে পথ, সেইটুকু পথ অতিক্রম করতে যে সময় লাগে, সেটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন সময়, রিল্যাক্সেশন সময় বলে এটাকে, আগের দিন বলা হয়েছিল। আচ্ছা, তো এরকম ছুটোছুটি করতে থাকে, এবং এই ইলেকট্রনগুলো এই ছোটাছুটি করার গতিবেগ প্রচুর। আমি বলছিলাম 10⁵ মিটার পার সেকেন্ড, প্রায় মানে 100 কিলোমিটার পার সেকেন্ড, এই গতিবেগটা। এবার যদি আমি এই পরিবাহীর সঙ্গে একটা ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে এই ইলেকট্রনগুলোই আবার ছুটোছুটি তো করবেই, সঙ্গে সঙ্গে আবার ব্যাটারির ধনাত্মক মেরুর দিকে অগ্রসরও হবে। তার ফলে ইলেকট্রনগুলোর সার্বিকভাবে একটা সরণ হবে। সার্বিক বলতে সমস্ত ইলেকট্রনগুলোর একটা গড় সরণ হবে, একটা সরণ হবে ইলেকট্রনগুলোর। ছুটাছুটি করবে আবার সরে আসবে। এই সরণ হওয়ার জন্য একটা গতিবেগ হবে। সেই গতিবেগটাকে আমরা বলি, তার মানে এখানে সার্বিকভাবে গতিবেগ বলা হচ্ছে। সার্বিক মানে সমস্ত ইলেকট্রন ধরে নিয়ে যে গতিবেগ প্রাপ্ত হচ্ছে, একটা গড় গতিবেগ প্রাপ্ত হচ্ছে ইলেকট্রনগুলো, সেই গতিবেগ। কারণ কেন গড় বলা হবে, অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রন পিছায়েও যাবে, কেউ ইলেকট্রন এগিয়ে যাবে, কোনো ইলেকট্রন একই জায়গায় থাকবে, সব মিলে সামনের দিকে এগোবে। সেই জন্য আমরা গড় গতিবেগ বলছি। এই গড় গতিবেগকে আমরা, ইলেকট্রনের যে গড় গতিবেগ, কখন, যখন বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, এগুলো আগের দিনের পড়া। বিভব প্রভেদ প্রয়োগ করলে, বিভব প্রভেদ প্রয়োগ করলে আমি ধরে নিচ্ছি, তখন ইলেকট্রনগুলো ছুটতে থাকে একটা গতিবেগ নিয়ে। সেই গতিবেগ সরণ হয় মানে গতিবেগ হয়। এই গতিবেগটাকেই বলা হয়, উম আগের দিন বলা হয়েছিল, এই গতিবেগটাকে বলা হয়, এই গড় গতিবেগটাকে বলা হয়, কি বলা হয়, বিচলন বেগ বলি আমরা অনেক সময়। বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বলি। আচ্ছা, আগের দিনের পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। অনুপ্রবাহের বেগ বলি। এই অনুপ্রবাহের বেগের ফর্মুলাও আমরা বার করে ফেলছিলাম আগের দিন। কিরকম ফর্মুলা? অনুপ্রবাহের বেগের ফর্মুলা আগের দিন আমরা ভিডি দিয়ে লিখছিলাম। অনুপ্রবাহের বেগ ভিডি, মনে করে দেখো। এই ভিডিটা বার করা হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অনুপ্রবাহের বেগ। ভিডি বার করা হয়েছিল মাইনাস, দেখো আমি মনে রাখার জন্য বলি, স্টেপগুলো বলি, তাহলে মনে থাকবে।
অ্যাকচুয়ালি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ তো জিরো, গড় গতিবেগ জিরো, ইলেকট্রনগুলোর প্রাথমিক গড় গতিবেগ জিরো। প্রাথমিক গড় গতিবেগ মানে যখন বিভব প্রভেদ প্রয়োগ হয় না তখন তো ইলেকট্রনগুলো সরণ হয় না, তাহলে সেই জন্য প্রাথমিক গড় গতিবেগ জিরো। আমরা তো এক সূত্র জানি, একমাত্রিক গতি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি সূত্র জানি। তাহলে ইউটা যদি জিরো হয় থাকলো কি এটি, তাহলে এই ভি এর মান হচ্ছে একটি, অ্যাকচুয়ালি এটি। এই টিটাই আমরা, টি মানে তো টাইম, এই টিটাকে আমরা বলছি, এই টিটাকে বলছি আমরা রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন সময়। এটিকে টিটাকে, টি আমরা টি দিয়ে লিখি না এটাকে, আমরা এটাকে টাউ দিয়ে লিখি, টাউ দিয়ে লিখি। তার মানে ভি ইজ ইকুয়াল টু এটি, ওই 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 সূত্রটাই ভি ইজ ইকুয়াল টু এটি, শুধু টিটাকে আমি টাউ দিয়ে লিখলাম। এই টাউ মানে কি, দুটো সংঘর্ষের মাঝামাঝি ইলেকট্রন যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমি মুক্ত পথ বলি। একটু আগে বলা হলো এই দূরত্বটাকে মুক্ত পথ বলে, আর এই মুক্ত পথ অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। আর সমস্ত ইলেকট্রন যখন আমরা কল্পনা করব তখন আমরা এটা, এই পথটাকে আমরা বলবো গড় রিল্যাক্সেশন টাইম। তাহলে এটা অ্যাকচুয়ালি গড়, গড় মানে এভারেজ। তাহলে কোথা থেকে আসলো ভিডি ইজ ইকুয়াল টু এটিটা, এটি ভি ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যেমন সূত্র ওখান থেকে আসলো। স্টেপগুলো বলছি। এবার এ মানে কি, এ মানে হচ্ছে ইলেকট্রনের ত্বরণ। যখন আমি ব্যাটারি প্রয়োগ করছি ভি বিভব প্রভেদ তখন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় ই, ক্যাপিটাল ই। তড়িৎ ক্ষেত্র ব্যাটারির পজিটিভ থেকে হবে তড়িৎ ক্ষেত্র সবসময়, নেগেটিভের দিকে। আর ইলেকট্রনগুলো, যেহেতু ইলেকট্রনগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, সবসময় ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হয়। তাহলে ইলেকট্রনগুলো উল্টা দিকে গতিশীল হচ্ছে সেই জন্য। কেন গতিশীল হবে, অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন একটা আধান থাকে তখন তার উপর বল প্রয়োগ হয়। সেই বলটা কত, বল হচ্ছে প্রাবল্য ইন্টু আধান হচ্ছে বল। বল ইজ ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইন্টু আধান, ই ইন্টু কিউ। প্রাবল্য যেদিকে বল সেদিকে হবে যদি কিউ প্লাস হয়। আমি যদি বলি এদিকে প্রাবল্য ক্রিয়া করছে, ধরো এদিকে প্রাবল্য ই, তাহলে এখানে যদি কিউ আধান রাখি, প্লাস কিউ আধান রাখি, তাহলে প্লাস কিউ আধানটাও কিন্তু ওই ওই একই দিকেই বল অনুভব করবে। প্লাস কিউ আধানটা একই দিকে বল অনুভব করবে, সেটা কত বল, ই ইন্টু কিউ বল অনুভব করবে, এতখানি বল অনুভব করবে। ঠিক মাইনাস আধান রাখলে মাইনাস আধান উল্টা দিকে বল অনুভব করবে। এখানে বল হচ্ছে ই কিউ, তার মানে এইখানে ইলেকট্রনের আধান আমি কিউ না দিয়ে আমি ইলেকট্রনের আধান তো আমি স্মল ই দিয়ে লিখি, তাহলে বলের মান এই ক্ষেত্রে কত, বল এই ক্ষেত্রে কিন্তু ই ইন্টু ই, বাট বিপরীতমুখী। প্রাবল্য যেদিকে তার উল্টো দিকে ইলেকট্রনের উপর বল ক্রিয়া করে, যে মাইনাস সাইন দেয়। এফ ইজ ইকুয়াল টু মাইনাস ই, আগের দিনের করা। তাহলে এটা বল, এটা কি, এ হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি, বল বাই ভর। তাহলে মাইনাস ই, ই হচ্ছে বল, ভর হচ্ছে এম। কার ভর, ইলেকট্রনের ভর। তাহলে এইখানে আমাদের ভিডি দাঁড়ালো ই, ই বাই এম, এটা ত্বরণের মান। এখানে জায়গা নিচ্ছে না লেখা, পরের পেজে যাই। হ্যাঁ, ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো ই, ই বাই এম, কোথার থেকে লিখলাম, এর মান এফ বাই বল বাই ভর। বল কত, মাইনাস ই, ই ইলেকট্রনের উপর বল। ই, এই যে ক্যাপিটাল ই এর উল্টা দিকে বল ক্রিয়া করার জন্য মাইনাস সাইন দিতে হয়। এখানে তুমি ভেক্টর সাইন দিতে পারো, ই এর উল্টো দিকে, বাই ভর, ইলেকট্রনের ভর। তাহলে আমি এখানে এই ত্বরণের মানটাই এটা লিখলাম, ই, ই বাই এম। তার সঙ্গে তো টাউ গুণ আছে, আমরা জানি টাউ এভারেজ, অ্যাকচুয়ালি টাউ এভারেজ। তাহলে এইটাই ভিডির মান। ভিডির, এটা তো এটা এটা ভেক্টর ফর্মে আছে, আমি ভেক্টর সাইন দিলে ভেক্টর, আর তুমি ভেক্টর সাইন না দিলে স্কেলার। মাইনাস ই, ই বাই এম ইন্টু টাউ, এটা হচ্ছে দেখো অনুপ্রবাহের বেগের
একদম আসল ফর্মুলা, মানে শুরুর ফর্মুলা, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র থেকে তৈরি করা। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র থেকে তৈরি করা, এই সূত্র থেকে তৈরি করা অনুপ্রবাহের বেগ। আচ্ছা, তারপরে আমি আবার চেঞ্জ করছি, আগের দিনের পড়ায় তো এগুলো, এখনো আজকের পড়া শুরু হয়নি। ইটাকে আমি চেঞ্জ করে ফেলছিলাম কি দিয়ে? বিভব প্রভেদ দিয়ে। তোমরা জানো ই ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই এল। তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ই এল আমি লিখতে পারি ভি এর জায়গায়। এটা কোথার থেকে জানো? প্রাবল্য আর বিভবের সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সম্পর্ক, সব জায়গায় কাজে লাগে, বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছি। তাহলে অনুপ্রবাহের বেগের সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে ভিডি ইজ ইকুয়াল টু ই এর ক্যাপিটাল ই এর জায়গায়, ও সরি সরি সরি, এখানে ই একটু ভুল হয়েছে, দাঁড়াও, এটা তো লাগবে না আমাদের। ই ক্যাপিটাল ই এর জায়গায় মাইনাস ভি বাই এল ই তো বসাবো, দরকার কি আছে। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু মাইনাস কি আছে, ই বাই এম তো আছেই, তারপরে ক্যাপিটাল ই, ক্যাপিটাল মানে হচ্ছে ভি বাই এল ইন্টু টাও এভারেজ। বারবার টাও এভারেজ না লিখে আমি টাউই লিখলাম এখন। ও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আবার, ই এর মানও মাইনাস, আমি ই এর মানটা এখানে বসালাম, ই এর মানটা আমি এখানে বসালাম, এই যে ই এর মানটা, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। ই ই ই বাই এম আছে, ই এর জায়গায় ভি বাই এল বসালাম, আর টাউ এর তো টাউই। তাহলে ভিডির মান এই আরেকটা ফর্মুলা। দুইটা ফর্মুলার মধ্যে তফাৎ কি? এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আছে আগের সূত্রটাতে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দিয়ে, আর এটা হচ্ছে বিভব প্রভেদ দিয়ে। তোমরা জয়েন্ট, নিট এগুলো যদি দাও, এই সূত্রগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে অনেক কথা আছে, দাঁড়াও আমি বলবো আস্তে আস্তে। তাহলে এটা অনুপ্রবাহের বেগ, এটার মান মোটামুটি 10⁻⁻, ভিডির মান কাছাকাছি হয় 10⁻⁻4 মিটার পার সেকেন্ড, মোটামুটি এইরকম হয়। তার মানে এটা ইকুয়াল টু কিন্তু 1 মিলিমিটার পার সেকেন্ড, খুব কম, খুব কম। অনুপ্রবাহের বেগের মান ভীষণ কম হয়। তার মানে দেখো এখানে একটা বিষয় তোমরা চিন্তা করো নাই, সেটা একটা তার, তারের মধ্য দিয়ে ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাচ্ছে, পিঁপড়ার মতো করে যাচ্ছে, কথার কথা আর কি। ইলেকট্রন গুলো পিঁপড়ার সারি যেরকম যায় সেভাবে যাচ্ছে মনে করো, অথচ সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইট কিন্তু চলে যায়। তাহলে ইলেকট্রনের গতিবেগ এত কম, অথচ আমরা সুইচ অন করার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে, এটা কেন আবার? অনেকক্ষণ পরে জ্বলার কথা, ইলেকট্রন যাওয়া শুরু করবে, লাইটের মধ্যে যাবে, তারপরে তো জ্বলবে। কিন্তু না, এখানে ইলেকট্রন যাওয়ার জন্য লাইট জ্বলে না। যখনই আমি সুইচ দিব তখন এই যে ব্যাটারির থেকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ হচ্ছে, যে তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র সঙ্গে সঙ্গে আসে। তড়িৎ ক্ষেত্র সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যে বেগ, তড়িৎ ক্ষেত্র ছড়ানোর বেগ, সেটা হচ্ছে আলোর গতিবেগের সমান, সি 10⁻3 × 10⁻8 মিটার পার সেকেন্ড বেগে ছড়িয়ে যায়। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলোর গতিবেগে তড়িৎ ক্ষেত্র চলে আসে এখানে, ব্যাটারির থেকে তড়িৎ ক্ষেত্র ছড়িয়ে যায়। এই তড়িৎ ক্ষেত্রের জন্য কিন্তু তড়িৎ প্রবাহ আমরা পাই। ইলেকট্রনের প্রবাহের জন্য, হ্যাঁ, ইলেকট্রন প্রবাহ না হলে তড়িৎ ক্ষেত্র আর হবে না। ওই তড়িৎ ক্ষেত্রের জন্য আবার ইলেকট্রন প্রবাহ হয়, তড়িৎ ক্ষেত্র হয়, তারপরে ইলেকট্রন প্রবাহ শুরু হয়, তারপর ইলেকট্রন যেতে থাক, আস্তে আস্তে যাক না, কিন্তু আমি তড়িৎ ক্ষেত্র এর মধ্যে ঢুকে গেছে মানে লাইট জ্বলবে। ব্যাপারটা তাহলে লাইট জ্বলার কারণ, সঙ্গে সঙ্গে জ্বলার, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলার কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আলোর গতিবেগে চলে।
তড়িৎ ক্ষেত্র, যে কোনো ক্ষেত্র কিন্তু আলোর গতিবেগে চলে। মহাকর্ষ ক্ষেত্র আলোর গতিবেগে চলে। তোমরা বলবে যে মহাকর্ষ আবার আলোর গতিবেগে চলে, এটা আবার কেমন কথা? আ এটা কেমন কথা? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেরই একটা গতিবেগ থাকে। ধরো মহাকর্ষ, এটা ধরো সূর্য। আমি নরমাল জিনিস বোঝাচ্ছি। সূর্যের থেকে পৃথিবী এমন একটা দূরত্বে আছে, এখান থেকে আলো আসতে ৮ মিনিট সময় লাগে। সূর্যের থেকে পৃথিবীতে, এটা মনে করো আর্থ, এটা সান, ৮ মিনিট সময় লাগে। আচ্ছা, কে আসতে? আলো আসতে। আলোর গতিবেগ কত তাহলে? এই যত আলোর যা গতিবেগ, সেই গতিবেগে ৮ মিনিট সময় লাগে সূর্যের থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে। এখন কথা হচ্ছে, পৃথিবীর উপর তো মহাকর্ষ ক্ষেত্র প্রয়োগ হচ্ছেই। মহাকর্ষ বল তো এর উপরে দিচ্ছেই সূর্য। কেন? মহাকর্ষ ক্ষেত্রের জন্য। আমি যে কথাটা বলবো, এটা বলার কারণ কি দেখো, যদি সূর্য হারিয়ে যায় হঠাৎ করে, সূর্য হঠাৎ করে নাই হয়ে গেল, কথার কথা, তাহলে পৃথিবী কি হবে? সঙ্গে সঙ্গে কি পৃথিবীও হারিয়ে যাবে বা ছিটকে চলে যাবে? সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে না। ৮ মিনিট পরে পৃথিবী ছিটকে চলে যাবে। ৮ মিনিট টাইম লাগবে। সূর্য ছিটকে চলে যাওয়ার ৮ মিনিট পরে পৃথিবী ছিটকে যাবে। তার মানে পৃথিবীর থেকে তড়িৎ ক্ষেত্র মানে শেষ হয়ে যেতে ৮ মিনিট টাইম লাগবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের বেগ হচ্ছে ৮ মিনিট। তড়িৎ ক্ষেত্র বলি, মহাকর্ষ ক্ষেত্র কিন্তু এখানে আবার তড়িৎ ক্ষেত্র কোথা থেকে আসবে? মহাকর্ষ ক্ষেত্রের গতিবেগ ৮ মিনিট এখানে। গতিবেগ ৮ মিনিট না, আলোর গতিবেগের সমান। যেহেতু আলো আসতে ৮ মিনিট টাইম লাগে, সুতরাং সূর্য হারিয়ে যাওয়ার ৮ মিনিট পরে পৃথিবী হারিয়ে যাবে। পৃথিবী ছিটকে চলে যাবে। ব্যাপারটা এরকম। তার মানে সঙ্গে সঙ্গে হয় না ব্যাপারটা। হুম? তোমরা অনেকে শুনে থাকবে কোটি, কোটি আলোকবর্ষ দূরে যে তারা আমরা এখনো দেখতে পাচ্ছি, সেই তারাগুলো হয়তো নাই এখন। পৃথিবীর থেকে কোনো তারাকে দেখা যাচ্ছে এখানে জ্বলজ্বল করছে। দেখা গেল তারাটা নাই ওখানে। কারণ কি? ধরো ওই তারাটা যদি ১ কোটি আলোকবর্ষ দূরে থাকে, তো ওখান থেকে ১ কোটি বছর আগে যে আলোটা আসা শুরু হয়েছিল, সেটা এখন আমাদের চোখে আসছে। ১ কোটি বছর আগের আলো আমাদের চোখে আসছে এখানে। তো ১ কোটি বছর আগের দিনের, সেই দিনই যদি ১ কোটি বছর আগে যদি তারাটা হারিয়ে যায়, কিন্তু সেই যে আলোটা ছড়িয়েছিল, সেই আলোটা তো আমাদের চোখে আসছে। ১ কোটি বছর ধরে আসবে। তার মানে আমরা আজকে যদি তারাটা হারিয়ে যায় ১ কোটি বছর আলো আলো ১ কোটি বছর দূরে, ১ কোটি আলোকবর্ষ দূরে, ১ কোটি আলোকবর্ষ দূরে আজকে যদি একটা তারা হারিয়ে যায়, আমরা আগামী ১ কোটি বছর ধরে তারাটাকে দেখতেই পারবো। তো এই যে আলো দিয়ে যাচ্ছে, এই আলোটা পৌঁছাইতে তো আমাদের এখানে সময় লাগবে আরো ১ কোটি বছর। ব্যাপারটা এরকম। তার আলো যেতেও একটা সময় লাগে প্রচুর। হ্যাঁ? অনেক দূরের ক্ষেত্রে এই সময়টা তো অনেক। তো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র বা মহাকর্ষ ক্ষেত্রের কিন্তু একটা গতিবেগ আছে। ক্ষেত্র ছড়ানোর গতিবেগ। সূর্য হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেত্র নষ্ট হয়ে যাবে না। ৮ মিনিট পরে নষ্ট হবে আমাদের এখানে, পৃথিবীর এখানে। এরকম ব্যাপারটা, এরকম কনসেপ্ট আরকি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই পেজটা দরকার নাই। এই পেজ মুছে দেই। দেখো তাহলে আমাদের অনুপ্রবাহের বেগের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করলাম। বিভব প্রভেদ দিয়ে, তড়িৎ ক্ষেত্র দিয়ে, ২ টা দিয়ে আমরা লিখলাম।
মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্র দিয়ে একদম স্টেপ গুলো যদি মনে মনে থাকে, ত্বরণ থেকে আসলো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যে সূত্র সেখান থেকে আসলো, ওখান থেকে আসছে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির থেকে শুরু অনুপ্রবাহের বেগ। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র আছে ই, তারপরে বিভব প্রভেদ আছে ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভি এটা কিন্তু বিভব প্রভেদ, এটা ক্যাপিটাল ভি লিখবে। আচ্ছা, আগের দিন এই পর্যন্ত হয়েছিল তোমাদের ই ভি টাউ বাই এম এল, সম্ভবত। আরো হয়েছিল কি? তোমরা একটু দেখো তো খাতাটা খুলে জট করে। এইটুকু আগের দিনের পড়া, একটু জানাও তো। হ্যালো। হ্যাঁ, আগের দিনের খাতাটা খুলে একটু দেখো তো কতটুকু হয়েছিল। আমার মনে হয় এই সূত্রটা পর্যন্তই হয়েছিল, ভিডি ইজ ইকুয়াল টু ই ভি টাউ বাই এম এল। হ্যাঁ স্যার, এইটুকুই ছিল। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, আজকের নতুন পড়া। আজকের নতুন পড়া হচ্ছে প্রবাহ মাত্রা। এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ, হায়ার সেকেন্ডারিতেও আসবে। আর নিট জয়েন্টে তো নির্ণয় আসবে না, ফর্মুলা আসবে। ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রবাহ মাত্রা ও অনুপ্রবাহের বেগের সম্পর্ক হায়ার সেকেন্ডারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হায়ার সেকেন্ডারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট সম্পর্কটা নির্ণয় করা। আর সম্পর্কটা জানা, মুখস্থ রাখা, এটা তো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধরো একটা পরিবাহী, পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এখানে ইলেকট্রনের যে বেগ সেটা তো ভিডি। ধরো এইদিকে ইলেকট্রন যাচ্ছে ভিডি গতিবেগে। তার মানে কি বলতো, এই পরিবাহীটার সঙ্গে ব্যাটারি লাগানো আছে। ব্যাটারির পজিটিভ নেগেটিভ কোন দিকে আছে বলতে পারবে? কি দেখে বলবো আমরা? অনুপ্রবাহের বেগের দেখো কোন দিকে যাচ্ছে অনুপ্রবাহের। ইলেকট্রনগুলো এই দিকে ছুটছে, ইলেকট্রনগুলো এই দিকে ছুটছে। তার মানে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা আছে এই দিকে। তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ইলেকট্রন ছোটে। তড়িৎ ক্ষেত্র এইদিকে প্রয়োগ করা মানে হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস, ওইভাবেই দিলাম। তাহলে এদিকে তড়িৎ ক্ষেত্র আছে, আর তারপরে ইলেকট্রন গুলো বাঁ দিকে ছুটে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু করে দিই, এত ছবি লাগবে না আমাদের। এইখানে আমরা একটা ছোট্ট একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিচ্ছি, একটা ছেদ কল্পনা করে নিলাম এইটুকু দৈর্ঘ্যের, এইটুকু দৈর্ঘ্যের একটা ছেদ কল্পনা করে নিলাম। পরিবাহীর একটা অংশ কল্পনা করে নিলাম। এর মধ্যেও তো ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন গুলো ছুটে যাচ্ছে এদিকে। আমাদের প্রবাহ মাত্রা আমরা বের করব। প্রবাহ মাত্রার মূল ব্যাপার জানতে হবে। প্রবাহ মাত্রা হচ্ছে একক সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয়, একক সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয়, তার মানে আই ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারো ডি কিউ বাই ডিটি। এটা প্রবাহ মাত্রা, এটা হচ্ছে প্রবাহ মাত্রা আমরা জানি। এখন তার মানে কি, আমি যদি এইটুকু দৈর্ঘ্যের একটা, দেখো চোঙের মতো দেখা যাচ্ছে, এই চোঙের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে এগুলো 1 সেকেন্ড পরে, ধরো এক এই সমস্ত ইলেকট্রন 1 সেকেন্ড পরে, এই 1 সেকেন্ড না, ধরো নির্দিষ্ট ডিটি সময় পরে এই পাশের প্রস্থচ্ছেদটা এটাকে অতিক্রম করে এদিকে চলে আসবে। তো ডিটি সময় পরে যদি এতগুলো ইলেকট্রন প্রস্থচ্ছেদ অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ড পরে কত, মানে 1 সেকেন্ডে কত আধান যাচ্ছে আমরা কিন্তু বার করে ফেলতে পারবো। কনসেপ্টটা একটু কঠিন মনে হবে। আচ্ছা, ইলেকট্রনের গতিবেগ কত? ভিডি। আমি ধরে নিচ্ছি তাহলে এই দূরত্বটা কত হবে? ভি। তোমরা জানো এস ইকুয়াল টু ভিটি, গতিবেগ ইনটু সময়। তাহলে ওই দূরত্বটা হবে যে দূরত্বের কথা বললাম,
মানে এই যে চোঙটা দেখতে পাচ্ছ, চোঙটার দূরত্ব আমি ধরে নিচ্ছি ভিডি ইন্টু ডিটি। এত এত দৈর্ঘ্য অতিক্রম করছে কে? এইখানকার সব ইলেকট্রন মানে ডিটি সময় পরে আবার এইখানেই আসবে, এই যে এরকম জায়গায় আসবে, কিন্তু আমি ওটা আঁকছি না, ভালো করে চিন্তা করো। এইখানে এতগুলো যে ইলেকট্রন আছে এই চোঙটার মধ্যে, এই ইলেকট্রন গুলো ডিটি সময় পরে সব এই অঞ্চলটায় চলে আসবে, এই অঞ্চলটায় চলে আসবে। ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো ইলেকট্রন ডিটি সময় পরে এইখানে চলে আসবে। আচ্ছা, এটা কাটতে হবে, ছবি ঘিচিঘিচি হয়ে গেল, মুশকিল। হ্যাঁ, এবার এইখানে এতগুলা ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন আছে সেটা আমাদের দরকার। কয়টা ইলেকট্রন আছে আমরা ধরে নিব, ধরি, লিখে নাও, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ধরি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান সমান ছোট হাতের এন। প্রতি ইলেকট্রনের আধান আমরা কি দিয়ে ধরি জানো? প্রতি ইলেকট্রনের আধান ধরি আমরা ছোট হাতের ই। অনুপ্রবাহের বেগ ধরা হলো, অনুপ্রবাহের বেগ ধরা হলো কি ভিডি, ছোট হাতের ভিডিও, ডি সাফিক্স নিচে দেবে। তাহলে ভিডি ইন্টু ডিটি, এই দৈর্ঘ্যের একটি চোঙের মধ্যে ইলেকট্রনের সংখ্যা, লিখি ভিডি ইন্টু ডিটি, দৈর্ঘ্যের চোঙে ইলেকট্রন সংখ্যা কত হবে? আয়তন ইন্টু এন ইন্টু আয়তন। একক আয়তনে এন, তাহলে অত আয়তনে কত আছে? তাহলে এন আয়তন মানে হচ্ছে ভিডিটি দৈর্ঘ্য, ভিডি ইন্টু ডিটি দৈর্ঘ্য ইন্টু এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এতগুলো ইলেকট্রন। এতগুলো ইলেকট্রনের আধান কত? সুতরাং ডিটি সময়ে অতিক্রান্ত, কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত আধান, এইভাবে লিখি তাহলে পরিষ্কার হবে আরো বেশি। ডিটি সময়ে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত আধান, দেখো ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এতগুলা, এই যে এই ইলেকট্রন সংখ্যা এইটা, এক একটা ইলেকট্রন আধান ই, এর সঙ্গে ই গুণ করলে মোট ইলেকট্রন মোট আধান পাওয়া যাবে। অতিক্রান্ত আধান নাম দিলাম ডিকিউ, সেটা হচ্ছে ই ইন্টু এন ইন্টু ভিডি ডিটি ইন্টু এ। এটা ইলেকট্রনের সংখ্যা, এর সঙ্গে ই গুণ করলে ইলেকট্রন আধান হয়ে গেল, এটা ডিকিউ। সুতরাং প্রবাহ মাত্রা হয়ে গেল, প্রবাহ মাত্রা I is equal to dq by dt। dq by dt দেখো করলে কি থাকবে এখানে? n থাকবে, e থাকবে, vd থাকবে, ইন্টু a থাকবে। এইটাই লাস্ট রেজাল্ট আমাদের। তাহলে আমরা পেলাম কি? পেলাম, আমরা পেলাম প্রবাহ মাত্রা আর প্রবাহ মাত্রা আর অনুপ্রবাহের বেগের সম্পর্ক, I is equal to n
ই ভিডি ইন্টু এ। দেখো ওই যে ভিডি আছে, তারপরে দেখো ভিডি বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, ভিডি বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। অনুপ্রবাহের বেগ যদি বৃদ্ধি পায় প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, কারণ অনুপ্রবাহের বেগ বৃদ্ধি পাওয়া মানে কি ভোল্টেজ বৃদ্ধি পাওয়া। যদি ব্যাটারির ভোল্টেজ বাড়ানো হয় তাহলে অনুপ্রবাহের গতিবেগ বাড়বে, অনুপ্রবাহের গতিবেগ বাড়লে আবার প্রবাহ মাত্রা বাড়বে, আই বাড়বে। বোঝাই যাচ্ছে? দেখো প্রবাহ মাত্রা নির্ভর করছে, এন তো নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট, ই ইলেকট্রনের আধান এটাও নির্দিষ্ট, ভিডি আর এ এর মধ্যে। আই নির্ভর করে ভিডি আর এ এর উপরে। এই খুব ইম্পর্টেন্ট সূত্র এটা। এখন আমরা এই যে একটু আগে করলাম, একটু আগে আগের স্লাইডে যে ভিডি ই ইন্টু ক্যাপিটাল ভি টাউ বাই এম এল, আর এখন আবার আই ইজ ইকুয়াল টু পাচ্ছি, ও এতক্ষণে জানাচ্ছে, এটা জানানোর কিছু নাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ সে তো আসছে। এতক্ষণে নেট আসছে কিনা। হ্যাঁ, তাহলে আই ইজ ইকুয়াল টু এন ই ভিডি এ, এই একটা সূত্র। আর এর আগে আবার পেলাম আমরা ভিডি ইজ ইকুয়াল টু ইভি টাও বাই এম এল, এই দুইটা সূত্র। এই দুইটা সূত্র মিলিয়ে আরেকটা সূত্র প্রতিষ্ঠা করি, এই দুটো সূত্র মিলিয়ে একসঙ্গে করে দেখো আরেকটা সূত্র প্রতিষ্ঠা করি। স্টেপ বাই স্টেপ খেয়াল করো, তাহলে এই সূত্র ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখো আই ইজ ইকুয়াল টু এনি ভিএ, এনি ভিএ তুমি এইভাবে মনে রাখতে পারো, বিনা ভি আছে, ই আছে, এন আছে, আর এ আছে, বিনা বলতে পারো। হ্যাঁ বিডি ভিডি আছে, ওটা মানে তো ভি, আই ইজ ইকুয়াল টু বিনা, এবং মনে রাখতে পারো প্রবাহ ইজ ইকুয়াল টু। আর এটা নির্ণয় কিন্তু পরীক্ষা আসবে তোমাদের, আর্টসের পরীক্ষায়, বারবার বলছি। হ্যাঁ এখন এই দুটো মিলিয়ে আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করব, সেটা হচ্ছে একটার মধ্যে আই আছে, আরেকটার মধ্যে বিভব প্রভেদ আছে। তো দেখো এর আগেরটার মধ্যে বিভব প্রভেদ আছে, আর এইটার মধ্যে এখন যেটা করলাম এটার মধ্যে আই আছে। এই আই আর বিভব প্রভেদের মধ্যে এখন সম্পর্ক নির্ণয় করব। বিভব প্রভেদ মানে ভি ও আই এর সম্পর্ক। দেখো আস্তে আস্তে কোথায় ঢুকে যাচ্ছি। ভি ও আই এর সম্পর্ক বলতে পারো একটা বিজ্ঞানের সূত্র। কার সূত্র বলে এটা? ভি ইকুয়াল টু আই আর। কার সূত্র? ওহমের সূত্র। ভি ও আই এর সম্পর্ক যেটা, সেটা ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র না পড়েই আমরা ভি আর আই এর সম্পর্ক আমরা পেয়ে যাব এক্ষুনি। দেখো এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভিডি ইজ ইকুয়াল টু ই ক্যাপিটাল ভি টাউ বাই এম এল, ইভি টাউ বাই এম এল, এই যে ইভি টাউ বাই এম এল। আর আরেকটা জানি কি, আই ইজ ইকুয়াল টু এন, বিনা আর কি, বিনাই লিখি, আগে ভি লিখি, ভিডি ই এন এ, ভিটাকে হটাও, ভি মানে বিনাকে, ভিডিটাকে হটাও, और I is equal to VD, VD মানে ই ভি টাও বাই এম এল, এই ভি এর ভিডির মানটা এখানে বসালাম, তারপরে ই আছে, এন আছে, এ আছে,
এই দেখো আই আর ভি এর মধ্যে সম্পর্ক হয়ে গেল। আমরা একটা লাইন লিখি, স্কোয়ার এন একটা আছে, এন স্কোয়ার এ আছে, টাউ আছে, ভি আছে, নিচে এম এল, এটা আই ইজ ইকুয়াল টু, এটা পেলাম। তাহলে এন স্কোয়ার এ ভি টাউ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এ টাউ ইন্টু ভি বাই এম এল, অর ভি ইকুয়াল টু, ভি ইজ ইকুয়াল টু লিখলে কি হবে, ভি ইজ ইকুয়াল টু তাহলে এম এল যাবে উপরে, নিচে এন স্কোয়ার এ আর টাউ আসবে, আর সঙ্গে আই থাকবে। এই পুরোটা হচ্ছে ধ্রুবক, এই পুরোটা হচ্ছে ধ্রুবক, এইটাকেই আমরা বলি রোধ। সুতরাং ভি ভ্যারিজ আই, or ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে আর মানে কোনটা, ওই যে ওইটা, এখানে আর মানে হচ্ছে এম এল বাই, এই নিচের লেখাটা নেয় না, পরের লাইনে যেতে হবে, অথবা ছোট করে লিখলেই হবে। এখানে আর ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বাই এন স্কোয়ার এ ইন্টু টাউ। দেখো রোধের সূত্র কি পাচ্ছি আমরা, তাহলে এইটাই ওহমের সূত্র। কেউ যদি বলে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, এটাকে তাহলে ওহমের সূত্র আমরা বলি। ওহমের সূত্র লেখো না বলে যদি কেউ বলে প্রতিষ্ঠা করো, তাহলে এই দুইটা সূত্র, অনুপ্রবাহের বেগ আর প্রবাহ মাত্রা, এই দুটার থেকে শুরু করতে হবে। একদম সোজা, ওই দুইটা সূত্র জানা থাকলেই হয়ে যায়। এবার দেখো রোধকে নিয়ে আমরা একটু চর্চা করব, পরিবাহীর রোধ। আর নেক্সট পেজে যাই, হয়ে গেছে সবার? হ্যাঁ নেক্সট স্যার। পেজ। কে বলছে খালি সাউন্ড? তন্ময়, তন্ময় শুধু সাউন্ড শোনা যাচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছে না মানে? তোমরা ভিডিও দেখতে পাচ্ছ না তন্ময়? না স্যার, ভিডিও দেখা যাচ্ছে না তো এখানে। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে না অন্যদের? আমরা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে যাচ্ছে পাচ্ছি। স্যার। আচ্ছা, তাহলে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠা করলাম। তন্ময় তুমি বেরিয়ে গিয়ে আবার একটু দেখো, ঢোকো, হয়তো দেখা যাবে। আচ্ছা দেখো, ওহমের সূত্র প্রতিষ্ঠা হলো। এবার আমরা রোধ, পরিবাহীর রোধ, এই যে আর কে বলা হয় পরিবাহীর রোধ। হ্যাঁ, এখানে এখানে আর ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু বেশ বড় সূত্র, এম এল বাই এন স্কোয়ার এ টাউ। এন স্কোয়ার এম, এন স্কোয়ার এ টাউ, এন স্কোয়ার এ টাউ বাই এম এল। খেয়াল করো, এটা একে, এখানে আর ইজ ইকুয়াল, এটা ইজ ইকুয়াল টু পরিবাহীর রোধ বলে এটাকে, পরিবাহীর রোধ। আচ্ছা, তোমরা আবার এটাও জানো, আগে পড়ছিলা রোধ ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এটা পড়ছিলা, এটা সাইডে রাখো। দেখো তো এরকম কিছু করা যায় নাকি। আমার মনে হয় এন স্কোয়ার এ আর এলটা মনে হয় উল্টা হয়েছে, এল উপরে
দেখো তো, ভি ইজ ইকুয়াল টু এল বাই এ, হ্যাঁ এল বাই এ, এম এল বাই এন স্কোয়ার। এটা আমি উল্টা লিখছি, উল্টা হয়ে গেছে এটা, মানে এটা হয়ে গেছে তোমার ইয়ে পরিবাহিতা, পরিবাহিতা হয়ে গেছে। এটা কি হচ্ছে? এম এল বাই এন স্কোয়ার টাউ এ, এটা হচ্ছে পরিবাহীর রোধ। আচ্ছা, এখন দেখো আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। এখানে দেখো এল বাই এ কিন্তু আছে, এল বাই এ আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এর সঙ্গে তুমি যদি তুলনা করো, নিশ্চয়ই রো ইজ ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ এটা আসে। এই রো কে বলা হয় রোধাঙ্ক, এটাও পড়ছো নিচের ক্লাস। রো কে বলা হয় রোধাঙ্ক। এইবার এই রোধাঙ্ককে নিয়ে দেখো আর ইজ ইকুয়াল টু এম এল বাই এন স্কোয়ার টাউ, এটা তো আছেই, এটা ছিল ওই পাশে আমাদের আসছে। আমি এল বাই এ এটাকে রেখে বাকিটাকে আমি নাম দিলাম রো, বাকিটাকে আমি নাম দিলাম রো, তাহলে রো ইন্টু এল বাই এ, যেখানে রো ইজ ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ, এটা হচ্ছে রোধাঙ্ক হলো। এবার রোধাঙ্ক দেখো, পরিবাহী রোধাঙ্ক কার কার বিষয়ের উপর নির্ভর করে আর রোধ কার কার বিষয়ের উপর নির্ভর করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। প্রথমে বলি রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? খুব ইম্পর্টেন্ট এখানে, কারণ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রেই অনেকে মনে করে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, রোধ ইজ ইকুয়াল টু রোধাঙ্ক ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদ, তাহলে রো ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল আমি লিখতে পারি। এবার রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে, লোকে কেউ লিখে দিল রোধাঙ্ক রোধের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। টোটালি জিরো পাওয়া গেল, হবে না। রোধাঙ্ক রোধের উপর নির্ভর করে না, পরিবাহীর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তাকাও রোধাঙ্কের মেইন ফর্মুলা সেই দিকে। রোধাঙ্ক ইজ ইকুয়াল টু, এইখান থেকে আমরা ব্যাখ্যা করব সেটার এম, খালি ভুলই হচ্ছে, এন স্কোয়ার টাউ, এই যে রোধাঙ্কের সূত্র, এই রোধাঙ্কের সূত্র থেকে আমরা ব্যাখ্যা করব রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো এখানে কয়টা টার্ম আছে, এম আছে, এন আছে, স্কোয়ার আছে, টাউ আছে। এম ইলেকট্রনের ভর, এম তো ধ্রুবক, ই ইলেকট্রনের আধান, এগুলোর কোনো চেঞ্জ টেঞ্জ হওয়ার ব্যাপার নাই, এগুলো ধ্রুবক। কিন্তু এম ভর, ই হচ্ছে ইলেকট্রনের আধান, তাহলে এম আর ই বাদ দাও, থাকলো কি এন আর টাউ। রোটা দেখো তাহলে এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক, আবার রোটা দেখো টাউ এর সঙ্গেও ব্যস্তানুপাতিক। এইখানেই আমাদের মূল বিষয়, রো কার উপর নির্ভর করে। এবার বোঝা এন কি, এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক রো, রো রোধাঙ্ক, রোধাঙ্ক মানে পরিবাহীর যে গুণ বা দোষ যাই বলো, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেতে বাধা দেয় সেটাই রোধাঙ্ক বলে। প্রবাহ মাত্রা যেতে বাধা দেয় সেটা রোধাঙ্ক অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে এন এর উপর নির্ভরশীল, এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এন এর সঙ্গে ব্যস্তানুপাতিক মানে কি, এন কি, এন কি ধরা হয়েছিল, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। ধরো পরিবাহীর আমি যদি এক আয়তন ধরে নিই, এখানে এই এক আয়তনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, মানে 1 ঘন সেন্টিমিটার বা 1 ঘন মিটার,
1 ঘনমিটার জায়গার মধ্যে 1 মিটার 1 মিটার 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটা ঘনক, এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে n। কয়টা 1 ঘনমিটার আয়তনে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে n, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা আমরা বলি। তো এটা কার উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে উপাদানের উপর। এইটা এক একটার ক্ষেত্রে এক এক উপাদানের ক্ষেত্রে এক এক রকম। লোহার ক্ষেত্রে n এর মান যা হবে, যতগুলো ইলেকট্রন থাকবে, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন ঘনত্ব, লোহার ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব যত যত হবে, তামার ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, রূপার ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব আরো বেশি হবে। তার মানে রো কার উপর নির্ভর করছে? ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রন ঘনত্ব আবার কার উপর নির্ভর করে? উপাদান। তাহলে এইটার আসল মিনিং হচ্ছে রো নির্ভর করছে উপাদান। এন তো, এন মানে হচ্ছে উপাদান, ব্যাস একটা গেল পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, টাও এর সঙ্গে ব্যস্তানুপাতিক রো। টাউটা কি? কিছুক্ষণ আগে বলা হচ্ছে টাও মানে দুটি এই যে ইলেকট্রনগুলো যে সংঘর্ষ ঘটায়, সংঘর্ষ ঘটানোর মধ্যে দুটো সংঘর্ষের পাশাপাশি দুটো সংঘর্ষের মধ্যে যে সময়কালটা, একটা ধাক্কার সঙ্গে আরেকটা ধাক্কার মধ্যবর্তী যে সময়, এই সময়টাকে বলা হয় টাও। এখন চিন্তা করো এটা কার উপর নির্ভর করবে? এই টাউটা, এই সময়টা কার উপর নির্ভর করবে? কতটা সময় পরে গিয়ে ধাক্কাটা খাবে? এইটা নির্ভর করবে তাপমাত্রার উপর। তাপমাত্রা কেন? তাপমাত্রা যদি পরিবাহীর তুমি বাড়াও তাহলে কি হবে? ইলেকট্রনগুলোর তাপীয় বেগ যেটা, এটা বেড়ে যাবে, যেটা নাকি বলছিলাম 10⁵ মিটার পার সেকেন্ড। এটা তাপমাত্রার উপর নির্ভর করে। আরো তাপমাত্রা বৃদ্ধি করলে আরো গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রনগুলোর গতিবেগ যদি বৃদ্ধি পায়, তা দুইটা সংঘর্ষ যখন হবে, সংঘর্ষের মাঝখানে টাইমটা কমবে না বাড়বে বলতো? বলতে পারছে না। স্যার কমবে। কমবে যদি গতিবেগ বাড়ে। গতিবেগ বাড়লে তো সংঘর্ষের সময়কাল কমবেই। আরে আস্তে আস্তে যদি দৌড়ায় তাহলে সময় অনেক বেশি লাগবে, অনেক তাড়াতাড়ি দৌড়ালে সময় অনেক কম লাগবে। তাহলে তাপমাত্রা বাড়লে টাউ কমে। চিন্তা করো, তাপমাত্রা বাড়লে টাউ মানে রিল্যাক্সেশন টাইম সেটা কমে। রিল্যাক্সেশন টাইম কমলে রো বাড়ে, কারণ রো এর সঙ্গে রিল্যাক্সেশন টাইম ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে এইখান থেকে আমরা একটা পয়েন্ট পেলাম, এখান থেকে পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে, বাড়ার চিহ্ন এরকম, টাও কমে। এখান থেকে ভাষা বুঝে নিতে হবে। টাও কমলে আবার রো বাড়বে, রো আবার বাড়বে। তার মানে কি হলো? তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বৃদ্ধি পায়। তো সেকেন্ড এই পয়েন্টটার থেকে আমি পাচ্ছি তাপমাত্রার সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক। তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে রো বাড়ে। তাহলে এক উপাদানের উপর নির্ভর করে আর হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। শুধুমাত্র রোধাঙ্ক কিন্তু এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে, আর কোনো বিষয় নাই পৃথিবীতে যে রোধাঙ্ক তার উপর নির্ভর করে, আর কোনো বিষয় নেই। সেই জন্য ভুল করে দৈর্ঘ্যও লেখা যাবে না, প্রস্থও লেখা যাবে না, প্রস্থচ্ছেদ লেখা যাবে না। তাই রোধাঙ্ককে কি বিষয়ের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে রোধাঙ্ক বাড়ে, আর বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধাঙ্ক আলাদা আলাদা হয়। তুমি এখন লাইন দিয়ে লিখে দিতে পারো। আমি একটা, সুতরাং 1 নম্বর হচ্ছে বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধাঙ্ক বিভিন্ন হয়। নাম্বার 2, তাপমাত্রা বৃদ্ধি করলে
পরিবাহীর রোধাঙ্ক বৃদ্ধি পায়। তার রোধাঙ্ক শুধুমাত্র অনলি এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, আর অন্য কিছু না। এখন তোমাকে যদি বলে রোধ, রোধ কার উপর নির্ভর করে? দেখো, রোধ ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এইবার রোধ যেটা পরিবাহী, সেটা কিন্তু এই রো এর উপর নির্ভর করে, এল এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। তার মানে উপাদানের উপর নির্ভর করে। উপাদানের মধ্যে উপাদান আছে, এর মধ্যে আবার রো এর মধ্যে আবার তাপমাত্রাও আছে। রো মানে কি? উপাদান এবং তাপমাত্রা, দুটো জিনিস। কারণ আর রো এর উপর নির্ভর করে, রো আবার নির্ভর করে উপাদান আর তাপমাত্রার উপর। তার মানে আরও কিন্তু উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করলো। তো দুইটা গেল পয়েন্ট, আর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই চারটা বিষয়ের উপর রোধ নির্ভর করে। তার রোধের নির্ভরশীলতা এবার রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে যদি আসে, তাহলে তোমাকে বলতে হবে উপাদান, তাপমাত্রা, দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদ, এই চারটি বিষয়ের উপর রোধ নির্ভর করে, রোধ নির্ভর করে। কিন্তু রোধাঙ্ক কিন্তু একটাই, দুটো বিষয়ের উপর নির্ভর করে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, রোধ, রোধটাও এখন লিখে দিই, যদিও ওহমস ল এখন আমরা পড়িই নাই, ওহমস ল আমরা প্রতিষ্ঠা করছি ঠিকই। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এইবার কিন্তু তোমাকে তোমাকে এই যে সূত্র আর ইকুয়াল রো ইন্টু এল বাই এ, এইখান থেকে তোমাকে বুঝতে হবে। তাহলে 1 নম্বর উপাদান, হ্যাঁ এর সঙ্গে একটা পয়েন্ট লিখে দাও, বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধ বিভিন্ন হয়। নাম্বার 2, রোধাঙ্গটা আমরা বলছি, রোধাঙ্গের মধ্যে দুইটা জিনিস, উপাদান আছে আর তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পায়, রোধাঙ্ক বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। তার মানে তাপমাত্রা সঙ্গে রোধ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় পরে আমরা দেখব, পরে আরো পড়বো এই বিষয়টা। আগে জাস্ট কি কি বিষয় এটা পরীক্ষা আসে তো। 3 নম্বর, আর এটা কি? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, যদিও অন্য কথাগুলো বলতে হয় রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। একটু ঠিকঠাক লিখতে গেলে আরো, তাহলে যদি উপাদানও, ব্র্যাকেটে লিখে দিলাম, উপাদান ও প্রস্থচ্ছেদ স্থির থাকে, তবেই রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে আর ভ্যারিস এল। নাম্বার 4, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক রোধ, এখানে দেখতে পাচ্ছ তোমরা। রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অবশ্যই কন্ডিশন আছে, ব্র্যাকেটে লিখে দিই কন্ডিশনটা।
যদি উপাদান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। এই কন্ডিশন, অর্থাৎ আর ভ্যারিজ 1/a। তাহলে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা হয়ে গেল। এবার আমি রোধাঙ্কের এককগুলো বলবো। রোধের একক, রোধাঙ্কের একক, এগুলো বলবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট, রোধের এসআই একক সবাই জানো তোমরা, ওহম। আমরা এই চিহ্ন দিয়ে লিখি। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। করে দেখো, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, রোধাঙ্ক ইজ ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে একটা মিটার কাটা গিয়ে ওহম মিটার হবে রোধাঙ্কের একক। রোধাঙ্কের সংজ্ঞা যদি বলে, রোধাঙ্কের সংজ্ঞাই তো দিই নাই। রোধাঙ্ক কার কার বিষয়ের উপর নির্ভর করে সেটা বলছি, রোধাঙ্কের সংজ্ঞাই এখনো হয় নাই। তো রোধাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় আমরা কিভাবে দিব? রোধাঙ্কের সংজ্ঞা আমরা সংজ্ঞাটা দিই, রোধাঙ্কের সংজ্ঞা আমরা এখান থেকে দিই। কোথা থেকে? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। দেখো, যদি এল ইজ ইকুয়াল টু 1 হয়, এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে তবে যদি এটা যদি একটা তবে হবে, কি হবে তবে? রো ইজ ইকুয়াল টু আর। তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর কোনো পরিবাহীর দুই প্রান্তের যে রোধ হবে তাকেই বলে রোধাঙ্ক। যখন দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ এক এক করে হয় তখন রোধ আর রোধাঙ্ক সমান হয়ে যায়। তার মানে সংজ্ঞাটা আমরা এখন আমরা এরকম ভাবে দিতে পারি, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই প্রান্তের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা আমাদের হয়ে গেল, রোধাঙ্কের একক হয়ে গেল। এবার আমরা আর দুইটা রাশি, রোধাঙ্কের ঠিক অনন্যক একটা রাশি আর রোধের অনন্যক রাশি আমরা পড়ব। তোমরা বলবে রোধেরও কিন্তু সংজ্ঞা দেওয়া হয় নাই। রোধের সংজ্ঞা কিভাবে দেবে? যদি রোধ কাকে বলে যদি বলে, রোধ দিয়ে দিই, রোধের সংজ্ঞা আগে পরে হচ্ছে, আবার রোধাঙ্ক, রোধের সংজ্ঞা, রোধের সংজ্ঞা মানে আর এর সংজ্ঞা। রোধ আমরা রোধের সংজ্ঞাটা দেখো আমরা দুই ভাবে দিতে পারি।
ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। কেউ যদি বলে যে রোধের মান কত, সেটাও আমরা বলবো ভি বাই আই। কিন্তু রোধ কাকে বলে বললে ঠিক এটা বললে হয় না। আমরা সেই জন্য দেখো রোধের সংজ্ঞাটা আমরা এভাবে দিই, পরিবাহীর যে ধর্ম প্রবাহ মাত্রাকে বাধার সৃষ্টি করে, তাকে ওই পরিবাহীর রোধ বলে। এর মান পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতের সমান। তার মানে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। আচ্ছা, নেক্সট আমরা ভিআই লেখচিত্র দেখো। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা হয়। এটা ভিআই লেখচিত্র। একটা ইম্পর্টেন্ট কথা লিখবো, এই রেখার নতিটা আলাদা কালি দিয়ে লিখি, কারণ নতিটা ইম্পর্টেন্ট কথা। এই রেখার নতি পরিবাহীর রোধকে প্রকাশ করে। পরিবাহীর রোধ হয়, পরিবাহীর রোধকে প্রকাশ করে। নতিটা কি প্রকাশ করে? পরিবাহীর রোধ। নতি মানে জানো লম্ব বাই ভূমি, মানে ট্যান থিটা। অর্থাৎ এই ক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে পারি, উপরে তোলা যায় নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর নতিটা কি? অন্য পেজে যাই, যাচ্ছে না। এদিকে যদি ভি হয়, এদিকে যদি আই হয়, ভিআই লেখচিত্র এরকম সরলরৈখিক হয়, মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দু কথাটা লেখা হচ্ছে, হ্যাঁ, মূল বিন্দুগামী সরলরেখা হয়। আচ্ছা, এর নতি মানে হচ্ছে
ট্যান থিটা। তুমি এটা যদি থিটা বলো, নতি মানে তো জানো, নতি হচ্ছে ট্যান থিটা। বা এইখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি যে কোনো জায়গায়, ত্রিভুজের লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি, এটাই ট্যান থিটা, আর এটাই হচ্ছে পরিবাহীর রোধ। রোধ আর আর দ্যাট মিনস আর ইকুয়াল টু ট্যান থিটা, নতি। ভিআই লেখচিত্রের নতি রোধ। আমি পরে আরো আসবো। একটা এক্সাম্পল দেখো, সহজ এক্সাম্পল। আমি যদি বলি আইভি লেখচিত্রের নতি, আচ্ছা সেটা পরে আসি, ভিআই লেখচিত্রে বলি, সহজটাই বলি আগে। দুটো পরিবাহীর ক্ষেত্রে এরকম লেখচিত্র পাওয়া গেল, এ আর বি। তোমাকে বলতে হবে, যদিও তাপমাত্রা এক ধরা হচ্ছে এখানে, একই তাপমাত্রায় দুটো পরিবাহীর ভিআই লেখচিত্র এরকম দেখা গেল। অপশন দেওয়া আছে, আর এ ইকুয়াল টু আর বি, 2 নম্বর আর বি গ্রেটার দেন আর এ, 3 নম্বর আর বি লেস দেন আর এ, 4 নম্বর কোনটি নয়। কোন অপশন হবে? অ্যান্সার বলো, অ্যান্সার বলো। স্যার মনে হচ্ছে প্রথমটা। হ্যালো হ্যাঁ, স্যার, মনে হচ্ছে প্রথমটা, কারণ টেম্পারেচার তো সেম। দুইটা আলাদা পরিবাহী। আর ইকুয়াল টু আরবি তো হতেই পারে না, নতি আলাদা আছে, কি করে হবে? নতি দিয়ে রোধ হয়, প্রথমটার নতি বেশি, থিটা অফ এ গ্রেটার দেন থিটা অফ বি। তাহলে ট্যান থিটা এ নিশ্চয়ই ট্যান থিটা বি থেকে বেশি, তার মানে কি আর এ গ্রেটার দেন আর বি। তাহলে কোথায় আছে আর এ বড়? কোনটা? আরে নতি যেটা খাড়া বেশি আছে সেটার রোধ বেশি, যেটা খাড়া বেশি, কোণ বেশি, সেটা রোধ বেশি। ভিআই লেখচিত্র, এটার কোণ ছোট্ট, এটার কোণ অনেক বড়। টেম্পারেচার সেম তো বলা থাকতে হবে, বিভিন্ন তাপমাত্রায় আবার তাপমাত্রা যদি আলাদা হয় সেই ক্ষেত্রে আবার ওই রোধ কার বেশি কার কম এটা বলা যাবে না, তাহলে টেম্পারেচার দেওয়া থাকতে হবে। তাহলে 3 নম্বরটা রাইট হচ্ছে। আর এ বেশি, দেখো টেম্পারেচার দিয়ে রোধাঙ্ক দিয়ে বলতে হবে, তাহলে টেম্পারেচার দিয়ে আহ ধরো আমি বললাম একই দৈর্ঘ্য আর একই প্রস্থচ্ছেদ, দুটো পরিবাহী, একই দৈর্ঘ্য আর একই প্রস্থচ্ছেদ দুটো পরিবাহী, তার মনে করো ভিআই লেখচিত্র এরকম। তোমাকে বললো
তাপমাত্রা কার বেশি? তাপমাত্রা কার বেশি? কিছুই না এগুলা। তাপমাত্রা কার বেশি হয়? রোদ যার বেশি হবে, রোধাঙ্ক যার বেশি হবে। দেখো এখানে একই দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ কেন বলা আছে? দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ কেন বলা আছে? দেখো তার মানে আর এটা কেন বলা থাকে? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ যদি কনস্ট্যান্ট বলে দেয়, তখন আমি বলতে পারবো আর ভ্যারিজ রো। তখন আমি বলতে পারবো আর ভ্যারিজ রো। আবার রো ভ্যারিজ টি, জানো তাপমাত্রা বাড়লে, ঠিক এটা ডিরেক্টলি প্রপোর্শনাল না, কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল লেখা যায় না। আবার রো তাপমাত্রা বাড়লে রো বৃদ্ধি পায়। তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে রো বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে? যার রোদ বেশি তার রোধাঙ্ক বেশি, তার তাপমাত্রাও বেশি। তার মানে কি, রোদ যার বেশি তার রোধাঙ্কও বেশি, তার তাপমাত্রাও বেশি, যদি এল বাই এ কনস্ট্যান্ট হয় তবে। আর এল বাই এ কনস্ট্যান্ট না হলে আমি বলতে পারবো না এটা, কারণ এল বাই এ কনস্ট্যান্ট হলেই তবেই আর ভ্যারিজ রো হবে। সেই জন্য এখানে অঙ্কটার মধ্যে একই দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ এই কথাটা না বললে কার তাপমাত্রা বেশি তার অ্যান্সার হবে না। সেই জন্য এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি ভিন্ন উপাদানের পরিবাহী নেওয়া হলো। তাহলে এই যে ভিন্ন উপাদান মানে আর ভ্যারিজ রো, রোধ যার বেশি তারই রোধাঙ্ক বেশি। আচ্ছা, উপাদানও এক, উপাদানও যদি এক করা হয় তাহলে তাপমাত্রা ব্যাপারটা আসবে। তখন উপাদানও যদি এক করা হয় তখন তাপমাত্রা ব্যাপার আসবে। তার মোট কথা এখানে যদি বলে কার তাপমাত্রা বেশি, তুমি লিখবে তাপমাত্রা কার বেশি, তাপমাত্রা কোনটির বেশি? যার রোদ বেশি, পরিষ্কার, এর রোদ বেশি, এটা রোদ বেশি, আর এ ভ্যারিজ আর বি। সুতরাং রো এ বেশি রো বির থেকে, সুতরাং টি এ বেশি টিভির থেকে। ব্যাস, ছাড়ো অত সব কথা। রোদ বেশি হলে রোধাঙ্ক বেশি, রোধাঙ্ক বেশি হলে তাপমাত্রা বেশি। আচ্ছা, এবার যদি আইভি লেখচিত্র হয়, ইম্পর্টেন্ট কথা বলবো, আইভি লেখচিত্র যদি হয়, ভিআই না আইভি, আইভি লেখচিত্র মানে হচ্ছে এবার এদিকে আই, এদিকে ভি, এটা যদি সরলরেখা, এটাও তো সরলরেখা হবে, তাহলে এর নতি কি প্রকাশ করবে? এর নতি, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে নতি যেটা সেটা হচ্ছে 1/r। এই ক্ষেত্রে আইভি লেখচিত্রের যে নতি সেটা আর হবে না, কারণ উল্টা হয়ে গেল তো। নতি মানে আই বাই ভি হয়ে গেল। এটা ধরো ডেল্টা আই, এটা ডেল্টা ভি, ডেল্টা আই বাই ডেল্টা ভি হলো। ডেল্টা আই বাই ডেল্টা ভি মানে প্রবাহ মাত্রা বাই বিভব। তো রোধ হয় না, 1 বাই রোধ হবে, ভি ইজ ইকুয়াল টু আই আর হয়। তাহলে প্রবাহ মাত্রা বাই বিভব যখন করা হবে তখন 1/r হবে। তাহলে আইভি লেখচিত্রের নতি কিন্তু আবার রোধ না, রোধের অনন্যক। ইম্পর্টেন্ট কথা এটাও, তোমরা গন্ডগোল করে ফেলবে। এখানে দেওয়া আছে আইভি লেখচিত্র, আইভি লেখচিত্র দেওয়া আছে, এখানে দুইটা পরিবাহী দেওয়া আছে এ আর বি, তোমাকে বললো কার রোধ বেশি। এইবার কিন্তু নতির সঙ্গে রোধ ব্যস্তানুপাত সম্পর্ক, তার মানে যার নতি বেশি তার রোধ এবার কম।
এইবার কিন্তু আর এ লেস দেন আরবি। আর এ কোনটা বেশি? থিটা এ। এটার কোনটা কম? থিটা বি। কিন্তু যার কোণ বেশি তারই রোধ কম, কারণ এটা আছে আইভি লেখচিত্র, ভিআই এর উল্টা আছে। তাহলে আইভি লেখচিত্রের নতির অনন্যক হচ্ছে 1/r। নতির অনন্যক হচ্ছে আর, বা আর এর অনন্যক নতি, যাই বলো। আর ভিআই লেখচিত্রের নতি ইজ ইকুয়াল টু ডিরেক্টলি আর, বাট ভিআই লেখচিত্রের নতি ডিরেক্টলি আর, ভিআই লেখচিত্রের নতি ডিরেক্টলি আর, ভিআই যদি হয়। আর আইভি হলে কিন্তু সেটা কিন্তু 1/r। এখানে ইম্পর্টেন্ট কথা, আর 1/r এটারও একটা নাম আছে, এটাও একটা রাশি কিন্তু। রোধের অনন্যক রাশিটিকে বলা হয় পরিবাহিতা। লিখে দেই, পরিবাহিতা। পরিবাহিতা কি? পরিবাহীর যে ধর্মের জন্য প্রবাহ মাত্রা বেশি হয় মানে রোধ কম, তাকে পরিবাহিতা বলে। পরিবাহিতাকে আমরা বড় হাতের জি দিয়ে লিখব। এই পরিবাহিতা বড় হাতের জি ইজ ইকুয়াল টু 1/রোধ, রোধের অনন্যক। আর পরিবাহিতার একক, যেহেতু রোধের উল্টা পরিবাহিতা, তার মানে কি রোধ যার বেশি পরিবাহিতা কম, রোধ যার কম পরিবাহিতা তার বেশি, একদম উল্টা। লোহার থেকে তামার রোধ কম মানে তামার পরিবাহিতা বেশি। পরিবাহিতার একক, জি এর একক। রোধের একক তোমরা জানো ওহম, ইংরেজিতে OHM। পরিবাহিতা রোধের অনন্যক জন্য, উল্টা জন্য পরিবাহিতার একক, মজার বিষয়, ওহমকে উল্টায় দাও, এম আগে লেখো, এইচ তারপরে ও। পরিবাহিতার একক এরকম ভাবে লেখে, মো। পরিবাহিতার একক, অথবা সিমেন্স, সিমেন্সও লেখে পরিবাহিতার একক, যাই বলবো এই মোটাকে সিমেন্স বলে। অথবা অথবা এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয়, মানে ওহমের উল্টা, মানে ওহম ইনভার্স, এরকম লেখা হয়। অথবা ওহমকে উল্টায় দাও আবার, এরকম। সবই তো ওহমের উল্টা, ওহম ইনভার্স, বা ওহম সাইনটাকে উল্টায় দাও। এগুলা হচ্ছে পরিবাহিতার একক, যাই বলো, তবে মোটাই ইউজ করো, অথবা ওহম ইনভার্স এভাবে ইউজ করো, এটাই বেশি প্রচলিত। তাহলে পরিবাহিতার একক গেল। এবার দেখো রোধাঙ্ক যে রাশিটি, রোধাঙ্কের একটা উল্টা রাশি আছে যাকে বলে পরিবাহিতাঙ্ক। এবার পরিবাহিতাঙ্ক, এটাকে সোজাসুজি আমি এরকম লিখি, রোধাঙ্কের অনন্যককে বলে, অনন্যক না, অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতাঙ্ক লেখা হবে সিগমা দিয়ে, এরকম। সিগমা দিয়ে লেখা হবে, সিগমা ইজ ইকুয়াল টু 1/রো। পরিবাহিতাঙ্কের একক আবার, এবার পরিবাহিতাঙ্কের একক জানতে হবে। এটা হচ্ছে মো মিটার।
মো মিটার। MHO M, বা এরকম লিখতে পারো ওহম ইনভার্স ইন্টু মিটার, এরকম লিখতে পারো পরিবাহিতাঙ্কের একক। রোধাঙ্ক রোধাঙ্কের যে ফর্মুলাটা বলছিলাম, ml বাই n স্কোয়ার, m বাই n স্কোয়ার টাউ। দেখো হয়ে গেছে এটুকু? হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো যেটা বলছি, তাহলে পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের একক গেল। দেখো আরেকটা জিনিস, রোধাঙ্ক তো আমরা জানি যেটা রোধাঙ্কের মধ্যে m বাই n স্কোয়ার টাউ, এটা কিন্তু রোধাঙ্কের সূত্রটা ছিল, মেইন সূত্র, একদম রোধাঙ্কের সূত্র। তোমাকে যদি বলে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক তাহলে রোধাঙ্কের উল্টা। তাহলে রোধাঙ্কের উল্টা মানে কি? আমি n স্কোয়ার টাউ বাই m বলবো, n স্কোয়ার টাউ বাই m বলবো। তাহলে তো আমি এটাও বলতে পারি রোধাঙ্ক যার যার বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহিতাঙ্ক তার তার বিষয়ের উপর নির্ভর করে। তার মানে এটাও নির্ভর করবে n এর উপরে, এটাও নির্ভর করে টাউ এর উপরে। তাহলে n, দেখো শুধু তাই না, যার n বেশি তার পরিবাহিতাঙ্ক বেশি, মানে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যার বেশি পরিবাহিতাঙ্ক বেশি। তার মানে উপাদান, n হচ্ছে উপাদান, তাহলে পরিবাহিতাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। আর টাউ মানে কি? পরোক্ষভাবে টাউ মানে তাপমাত্রা। রোধাঙ্কও তাই ছিল, উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে। পরিবাহিতাঙ্কও তাই, পরিবাহিতাঙ্কও তাই। হ্যাঁ, উপাদান ভেদে যেমন আলাদা আলাদা হবে, আবার তাপমাত্রা বৃদ্ধি করলে টাউ কমে, টাউ কমলে পরিবাহিতাঙ্ক কমে। দেখো টাউ উপরে আছে, পরিবাহিতাঙ্কের সঙ্গে সমানুপাতিক, পরিবাহিতাঙ্ক কমে, আর রোধাঙ্ক বৃদ্ধি পায়। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পায় আর পরিবাহিতাঙ্ক হ্রাস পায়। রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক একদম জাস্ট উল্টা। তাহলে দেখো এখানে সবগুলো আছে। তাপমাত্রা, এটা তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পেলে টাউ হ্রাস পায়, এটা আমরা জানি এটুকু। এবার টাউ যদি আবার হ্রাস পায়, সিগমা তাহলে হ্রাস পাবে, টাউ সিগমার সাথে সমানুপাতিক। আবার টাউ রো এর সঙ্গে ব্যস্তানুপাতিক, বা সিগমার সঙ্গে রো ব্যস্তানুপাতিক, তাহলে রো আবার বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে টাউ হ্রাস পায়, টাউ হ্রাস পেলে পরিবাহিতাঙ্ক হ্রাস পায়, পরিবাহিতাঙ্ক হ্রাস পেলে রোধাঙ্ক বৃদ্ধি পায়। স্টেপ শোনো, বোঝা থাকলে কোনো ব্যাপার না, সবগুলোর ফর্মুলা ঠিকঠাক জানা আর বোঝা থাকলে সব পারা যায়। তাহলে পরিবাহিতাঙ্কও কিন্তু নির্ভর করে এই দুটো বিষয়ের উপর, অনলি অনলি উপাদান আর তাপমাত্রা। উপাদান ভেদে আলাদা হয়, উপাদানের ক্ষেত্রে আমি এরকম ভাবে লিখতে পারবো না, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আমি এভাবে লিখতে পাচ্ছি। রোধাঙ্কও তাই, এই দুটো বিষয়ের উপরই নির্ভর করবে। রোধাঙ্কও তাই, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক একই, অনুন্নত। আবার রোধ যা যা বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহী তাও তা তা বিষয়ের উপর নির্ভর করবে। পরিবাহী তা
জি ইজ ইকুয়াল টু 1/r, পরিবাহিতা ইজ ইকুয়াল টু রোধের অনন্যক। রোধ যা যা বিষয়ের উপর নির্ভর করবে, পরিবাহিতাও তা একই বিষয়ের উপর নির্ভর করবে। রোধাঙ্ক যা যা বিষয়ের উপর নির্ভর করে দুটা বিষয়, পরিবাহিতাঙ্কও দুটো বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্ক দুটোই উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, নেক্সট, তাহলে এই যে ছোট ছোট জিনিস এই চ্যাপ্টারের, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর একটা টার্ম আছে, সেটা বলেই আজকে পড়া শেষ হবে। প্রবাহ মাত্রা ঘনত্ব। প্রবাহ মাত্রা ঘনত্ব। এবার প্রবাহ মাত্রার ঘনত্ব। আচ্ছা, এটা ধরো আমরা একটা পরিবাহী, এটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কারেন্ট যাচ্ছে, মনে করো আই কারেন্ট যাচ্ছে। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে, এই আই কারেন্ট গোটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, যা প্রস্থচ্ছেদ। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যায় তাকে প্রবাহ মাত্রা ঘনত্ব বলে। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে প্রবাহ মাত্রা ঘনত্ব বলে। ইম্পর্টেন্ট, প্রবাহ মাত্রা ঘনত্ব। তাহলে প্রবাহ মাত্রা ঘনত্ব কাকে বলে? পরিবাহীর প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা। ধরো ক্ষেত্রফল যদি এ হয় আর প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে এ ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা আই, তাহলে এক ক্ষেত্রফলের প্রবাহ মাত্রা তাহলে আই বাই এ। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ, মনে করো এই ক্ষেত্রফলটা এ, এই ক্ষেত্রফলের মধ্যে প্রবাহ যাচ্ছে আই, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে প্রবাহ আই বাই এ। এই আই বাই এ যেটা, এটাই আমরা প্রবাহ মাত্রা ঘনত্ব বলি। তাহলে প্রবাহ মাত্রা ঘনত্ব আমি ডিরেক্ট এখন লিখি মাত্রা ঘনত্ব। এটা অ্যাকচুয়ালি যে দিয়ে লেখা হয়, যে দিয়ে লেখা হবে, এটা হচ্ছে আই বাই এ, প্রবাহ মাত্রা ঘনত্ব। তার মানে আমরা কিন্তু এটাকে আই ইজ ইকুয়াল টু, মনে আছে তোমাদের, আই ইজ ইকুয়াল টু বি না হয় ভিডি ইন্টু ই ইন্টু এন ইন্টু এ বাই এ। আই এর জায়গায় বসলাম, তাহলে এ কাটা, তাহলে এন ই ভিডি। প্রবাহ মাত্রা ঘনত্ব আমি এটাও লিখতে পারি, প্রবাহ মাত্রা ঘনত্ব এন ই ভিডি। দেখো ভি কিন্তু ভেক্টর রাশি, এখান থেকে পরিষ্কার বোঝা যায় জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি। যে প্রবাহ মাত্রা ঘনত্ব যে দিয়ে লেখা হচ্ছে এন ই অনুপ্রবাহের বেগ ভিডি। ভিডি কিন্তু ভেক্টর রাশি, গতিবেগ তো, তাহলে যেও কিন্তু ভেক্টর রাশি। প্রবাহ মাত্রা ঘনত্ব একটা ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট কথা, প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি। প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি, কিন্তু প্রবাহ মাত্রা ঘনত্ব একটা ভেক্টর রাশি। তাহলে এর দিক আছে, তাহলে এর অভিমুখটা হচ্ছে প্রবাহ মাত্রার দিকেই এর অভিমুখ। প্রবাহ মাত্রার দিক কি, যে এর অভিমুখ, এটা বোঝার জন্য লিখছি। প্রবাহ মাত্রার দিকে এর অভিমুখ। আচ্ছা,
তাহলে আমি লিখতে পারি, তাহলে একটু আগে দেখলাম জে ইজ ইকুয়াল টু আই বাই এ। আই তো স্কেলার রাশি, তাহলে আই ইজ ইকুয়াল টু জে ইন্টু এ আমি লিখতে পারি। দেখো ক্ষেত্রফল স্থির তড়িৎ পড়ার পর থেকে আমরা জানি ক্ষেত্রফল ভেক্টর রাশি, প্রভাবমাত্রা ঘনত্ব ভেক্টর রাশি, এই দুইটার ডট প্রোডাক্ট হবে আই। ভেক্টর দিয়ে আমি প্রকাশ করলে আই তো স্কেলার রাশি, তাহলে জে আর এ ডট প্রোডাক্ট হবে জে ডট এ ইজ ইকুয়াল টু আই। খুব ইম্পর্টেন্ট কথা, জে ডট এ। তার মানে কি? তার মানে সবসময় তো প্রবাহ মাত্রা আর ক্ষেত্রফলের দিক এক দিক হবে না। ধরো এরকম যদি হয়, এর প্রস্তাবিত এরকম কাটা, প্রবাহ মাত্রা যাচ্ছে এইদিকে, আর এখানে ক্ষেত্রফলের দিক কিন্তু ক্ষেত্রফলের দিক সবসময় লম্বভাবে হয় ক্ষেত্রফলের সঙ্গে এদিকে থিটা কোণ, এটা ক্ষেত্রফলের দিক এর অভিমুখ, আর এটা প্রবাহ মাত্রার দিক, প্রবাহ মাত্রার দিকে তো জে এর অভিমুখ হবে। তাহলে এই ক্ষেত্রে আই কিন্তু এ কস থিটা রূপাংশ নিতে হবে। এ কস থিটা এর রূপাংশ নিলে তাহলে জে এ কস থিটা হবে আই। ক্ষেত্রফল যদি এইদিকে হয়, ক্ষেত্রফলটা এই দিকে করে নিতে হবে, তাহলে সেটা হবে, সেই ক্ষেত্রফলটা হবে এই cos থিটা, সেই ক্ষেত্রফলের দিক হচ্ছে আই, সেই জন্য আই ইজ হলো জে cos থিটা, তার মানে তো জে ডট এ, ডট প্রোডাক্ট মানে তো জে cos থিটা। তার মানে এটা হচ্ছে মেইন সূত্র, এটা জেনারেল সূত্র, কোন যা বা এটা একই, ডট প্রোডাক্ট মানে তো জে cos থিটা, এভাবে লেখা যায়। যদি অসম প্রবাহ থাকে, এটা সুষম প্রবাহের ক্ষেত্রে এই সূত্র হচ্ছে সুষম প্রবাহ। তার মানে কি, বিভিন্ন ক্ষেত্রফলে বিভিন্ন প্রবাহ যদি থাকে, ধরো প্রবাহ মাত্রা মানের কোনো ঠিক নেই, বিভিন্ন ক্ষেত্রফলে বিভিন্ন প্রবাহ, সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু জে ডট দিয়ে নিয়ে তার ইন্টিগ্রেশন করতে হবে। প্রবাহ মাত্রা ঘনত্ব যদি এক না থাকে, সব জায়গায় আলাদা আলাদা হয়, তখন ইন্টিগ্রেশন করতে হয় জে ডট ডিএ। ধরো এখানকার একটা ক্ষুদ্র ক্ষেত্রফলের দিকে ডিএ, হ্যাঁ, এদিকে আছে আই, আই এর অভিমুখ, বা আই এর অভিমুখ মানে জে এর অভিমুখ, জে এর অভিমুখ এদিকে, এই কোণটা থিটা, তারপরে জে জে ডট ডিএ মানে জে ডিএ কস থিটা, তার ইন্টিগ্রেশন করলে আই পাওয়া যাবে। জে যদি আলাদা আলাদা হয়, আবার যদি জে সেম হয়, ধ্রুবক হলে বাইরে আসবে জে, জে তার মানে ডি এর ডট ডিএ, ডি এর ইন্টিগ্রেশন মানে এ হবে। জে যদি স্থিরই হয়, যে বাইরে আসবে, তাহলে জে ডট এই আসবে, তার মানে আগেরটাই আসবে, তার মানে জে, তার মানে এখন আমরা বলতে পারি লাস্ট যে প্রবাহ মাত্রা ঘনত্বের মধ্যে লাস্ট যেটা সম্পর্ক এবং ফাইনাল সম্পর্ক যেটা, এইটা একদম ফাইনাল সম্পর্ক যেটা লিখছি, এইটা একদম জেনারেল, সব ক্ষেত্রেই লাগবে জেনারেল সম্পর্ক এটা। কারণ যে কনস্ট্যান্ট হলেও এই সূত্র, যে কনস্ট্যান্ট না হলেও এই সূত্র, ক্ষেত্রফল ছোট হলেও এই সূত্র, ক্ষেত্রফল বড় হলেও এই সূত্র, যা ইচ্ছা আমি প্রয়োগ করতে পারি, ক্যালকুলাস যারা জানে তারা করতে পারবে। প্রভাবমাত্রা ঘনত্বের একক কি হবে? জে এর একক আই বাই এ, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার টু দি পাওয়ার -2, জে এর একক প্রভাবমাত্রা ঘনত্বের একক। প্রভাবমাত্রা ঘনত্ব আসলে কি, আই তো স্কেলার রাশি, কিন্তু আই এর দিক আছে, সেই জন্য আমাদের একটা ভেক্টর রাশি দরকার আই এর দিকে, সেই জন্য প্রভাবমাত্রা ঘনত্ব একটা নতুন একটা ভেক্টর রাশি আমরা কল্পনা করলাম। এই
পরের দিন হবে, পরের দিন আমাকে একটু বলতে হবে কিন্তু পরদিন হবে, পরদিন এই লেখাটা আমাকে বলবে ওহম সূত্রের ভেক্টর রূপ হবে, ওহমের সূত্রের ভেক্টর রূপ করব দিয়ে শুরু হবে। হ্যাঁ, পরদিন ওহমের সূত্রের ভেক্টর রূপ দিয়ে শুরু হবে। বাস, যে পড়াগুলো হচ্ছে সেগুলো অতি ইম্পর্টেন্ট, এগুলো সব তুমি যে পরীক্ষায় দাও না কেন প্রতি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে কিছু না। এগুলো ভালো করে জানা আর এগুলোর উপর অঙ্ক যদি করতে পারো তাহলে উন্নতি হবে। ঠিক আছে, শেষ করলাম। হ্যালো, শেষ করলাম আজকে।